Have you made progress today, sir, with the allies on getting the Strait of Hormuz fully back up and running? And have No, I would anybody be pretty না, ambitious to আজকের be able এই to open the straits at বৈঠকটি this meeting here প্রণালীটি today, but I উন্মুক্ত can করে tell you ফেলাটা that একটু what the বেশি hope there is, উচ্চবিলাসী this is বিষয় what I হয়ে hope যাবে। for, and this is তবে the point I আমি made আপনাদের is বলতে we পারি all যে would love আমি to see আশা an করছি agreement with Iran আমি যা আশা করছি in which এবং the straits যে are open বিষয়টি and আমি abandon সেখানে their তুলে nuclear ধরেছি ambitions তা and হলো so forth, আমরা সবাই the nuclear ইরানের weapons সাথে ambitions. এমন একটি চুক্তি That's what দেখতে we'd all চাই hope for, and that's যার what we're going to মাধ্যমে continue to work প্রণালীটি on, and that's উন্মুক্ত what থাকবে work is এবং ongoing তারা even তাদের investment team পারমাণবিক now in উচ্চ that regard. আকাঙ্ক্ষা মানে But তাদের we also পারমাণবিক have to অস্ত্রের have a উচ্চ plan B, আকাঙ্ক্ষা and ত্যাগ plan B করবে is আমরা what if সবাই Iran এটা আশা refuses করি to এবং open the আমরা straits? এই What if লক্ষ্যে Iran কাজ করে decides যাব we refuse to এমনকি open the আমি straits, এখন we're going to যখন own the আপনাদের straits, and সঙ্গে we're going to কথা charge বলছি tolls for it? এই বিষয়ে Okay, কাজ at চলছে that point, কিন্তু আমাদের something has to প্ল্যান be done বিও about it. প্রস্তুত রাখতে And হবে I would আর argue সেই that there are প্ল্যান বি countries হলো represented ইরান here যদি today that are more প্রণালীটি deeply উন্মুক্ত impacted করতে by this than even অস্বীকৃতি the United জানায় States তবে is. কি হবে So all ইরান I'm যদি saying, সিদ্ধান্ত and I've নেয় said, যে and I তারা think this has been প্রণালীটি খুলে reiterated দেবে by না others, there are বরং other countries that মালিকানা agree with নিজের me কাছে on this, রাখবে is এবং that we এখান have দিয়ে to start thinking যাতায়াতের about জন্য what do we টোল do if এবং a few কর weeks from আদায় now করতে হবে Iran decides তখন we তো এই don't বিষয় care, নিয়ে we're কিছু going to একটা keep the straits করতেই হবে closed, এবং we're going to আমি sink any যুক্তি ship দিয়ে that doesn't বলবো listen যে to us or এখানে doesn't উপস্থিত pay us, এমন অনেক then দেশ someone's going to রয়েছে have to do something যারা এই about it. পরিস্থিতির And they're কারণে not just going to যুক্তরাষ্ট্রের voluntarily চেয়ে reopen the বেশি straits গভীরভাবে in that ক্ষতিগ্রস্ত scenario. তাই আমি So যা we have to start বলেছি thinking এবং about it. I বলছি raised আমার that মনে point হয় today. I got a অন্যরাও lot of বিষয়টি nods. I got a lot of পুনরাবৃত্তি people that করেছে came up to এবং me অনেক afterwards and দেশই এই acknowledged ব্যাপারে it, but we একমত don't পোষণ have an করেছে announcement for you today. আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের সঙ্গে একটা লম্বা যুদ্ধ এবং দীর্ঘ হুমকি ধামকির পর যুক্তরাষ্ট্র এইবার আনুষ্ঠানিকভাবে ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক হামলার জন্য ন্যাটোর সহযোগিতা চেয়েছেন। এই বিষয়কে হরমুজ প্রণালীকে উন্মুক্ত রাখা এবং হরমুজ প্রণালীকে উদ্ধার করার জন্য প্ল্যান বি প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র, যেখানে একেবারে খোলাখুলিভাবে ন্যাটোর বৈঠকে ন্যাটোকে চাপ প্রয়োগ করা হচ্ছে এই ইরানের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপের জন্য। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে লুকানো হয়নি, বরঞ্চ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার বক্তব্যে জানিয়েছেন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার ক্ষেত্রে সম্ভাব্য নানা চ্যালেঞ্জ নিয়ে তিনি ন্যাটো মিত্রদের সঙ্গে আলোচনা করেছেন। যদি এই সংকট কূটনীতিকভাবে সমাধান না হয় তবে বিকল্প ব্যবস্থা হিসাবে একটি প্ল্যান বি বা দ্বিতীয় পরিকল্পনা প্রস্তুত রাখা প্রয়োজন বলে তিনি জোর দিচ্ছেন এবং বর্তমানে প্ল্যান বি মানে সামরিক হামলায় কোন কোন দেশ কি করে সহযোগিতা করতে পারে এই বিষয়ে আলোচনা চলছে। আগামী 7 এবং 8ই জুলাই তুরস্কের আঙ্কারায় ন্যাটোর একটি বৃহত্তম সম্মেলন হতে চলেছে। ন্যাটোর সকল দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকবেন আর সেই 7 এবং 8ই জুলাই সেই ন্যাটোর বৈঠকেই চূড়ান্তভাবে ইরান যুদ্ধের ভাগ্য নির্ধারণ বা ন্যাটো যুক্ত হবে কিনা তার সিদ্ধান্ত হতে চলেছে এমনটা বলা হচ্ছে। দেখুন, ন্যাটোর মূল সামরিক নীতি হলো তাদের আর্টিকেল 5। এই আর্টিকেল 5-এ পরিষ্কার উল্লেখ রয়েছে কোনো দেশের সদস্য দেশ আক্রান্ত হলে সবাই মিলে তা প্রতিরোধ করবে। যেহেতু ইরান সরাসরি কোনো ন্যাটো দেশে আক্রমণ করেনি, যেমন যুক্তরাষ্ট্রের ভেতর ইরান সরাসরি আক্রমণ করেনি, সুতরাং আইনি ভিত্তিতে ইরানের সঙ্গে যে কোনো যুদ্ধে জড়ানোর জন্য ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলো বাধ্যতামূলক কোনো পরিস্থিতির মধ্যে নেই। তবে যুক্তরাষ্ট্রের চাপ সামলানোর জন্য এর পূর্বে আইনি ভিত্তির বাইরে গিয়েও তারা এই ধরনের সাংঘর্ষিক পরিস্থিতিতে যুক্ত হয়েছে। উদাহরণ হিসাবে 2011 সালের লিবিয়ার সংকটের কথা আমরা বলতে পারি। ন্যাটো জোট যেভাবে লিবিয়ার গাদ্দাফির বিরুদ্ধে আকাশসীমা মুক্ত করতে এবং বেসামরিক নাগরিকদের রক্ষার নামে সামরিক অভিযান চালিয়েছিল, ইরানের ক্ষেত্রেও ঠিক তেমনটা হতে পারে, কারণ এমনটা পূর্বেও তারা করেছে অনেক জায়গায়। এইবার সরাসরি আক্রমণ না হলেও ন্যাটো আর্টিকেলের বাইরে গিয়ে তারা এমনটা করতে পারে। আফগানিস্তান বা ইরাকের ভেতর সরাসরি সামরিক পদক্ষেপ বা পদাতিক সোলজার পাঠানোর ন্যাটো দেশগুলোর যে পূর্বের ঘটনা ছিল, ইরানের ক্ষেত্রে হয়তো এমন হবে না। ন্যাটোর কৌশল হতে পারে তাদের যুদ্ধ জাহাজ দিয়ে বাণিজ্যিক তেলবাহী ট্যাঙ্কারগুলোর চারপাশ ঘিরে হরমুজ প্রণালী পার করে দেবে। এর উদাহরণ রয়েছে, যেমন 1988 সালের দিকে ইরান এবং ইরাকের যুদ্ধের সময় ট্যাঙ্কার ওয়ার বা যুক্তরাষ্ট্র যখন কুয়েতের ভেতর সামরিক মিশন পরিচালনা করছিল, তখন ঠিক একইভাবে নিজেদের পতাকা লাগিয়ে পাহারা দিয়ে ন্যাটো দেশগুলো তাদের যে জাহাজগুলো রয়েছে হরমুজ প্রণালী পার করেছিল। এবং পদাতিক হামলা কিংবা যুদ্ধ জাহাজ প্রেরণ এর থেকেও গুরুত্বপূর্ণ হিসাবে
চিন্তা করা হচ্ছে ইরানের উপকূলীয় রাডার, এন্টিশিপ ব্যাটারি এবং ড্রোন ঘাঁটিগুলোকে চিহ্নিত করে ন্যাটোর বিমান এবং ক্রুজ মিসাইল দিয়ে সেগুলো ধ্বংস করা। এই কৌশলটি বাস্তবায়নের সম্ভাবনা সব থেকে বেশি হতে পারে। এখন একবার যখন এই ন্যাটোভুক্ত দেশগুলোর যুদ্ধ বিমান বা যুদ্ধ জাহাজগুলো ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে, তখন ইরান যে বসে থাকবে তেমনটা কিন্তু ভাবার কোনো উপায় নেই। অবশ্যই ইরান তার পাল্টা প্রতিক্রিয়া দেখাবে। এখন ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় যদি ন্যাটো দেশগুলোর সামরিক সরঞ্জামের ক্ষতি হয়, ধরুন যে যুদ্ধ বিমান ভূপাতিত হয়ে গেল বা একটি জাহাজ মিসাইলের আঘাতে ডুবে গেল, তারপর কিন্তু পরিস্থিতি দ্রুত পাল্টাতে খুব একটা বেশি সময় নেবে না। ওই সময় আইনি ভিত্তিতে ওই দেশগুলো এই সামরিক মিশনে যুক্ত হওয়ার জন্য একটি অন্যতম বড় কি ফ্যাক্টর পেয়ে যাবে এবং যুক্ত হওয়ার ক্ষেত্রে ওই সময় সেই সুযোগ তারা হাতছাড়া করবে কিনা সেটাও একটা প্রশ্ন। দেখুন, বহু পূর্বেই ন্যাটো দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে হয়তো যুক্ত হয়ে যেত, তবে ইরানের সামরিক শক্তি, প্রযুক্তিগত দক্ষতা এবং বর্তমান হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির যে বাস্তবতা, সকল কিছু বিবেচনা করে নিজেদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণেই কিন্তু তারা এই পদক্ষেপে এখনো যুক্ত হয়নি। তবে রিসেন্টলি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহযোগিতা সকল কিছু বন্ধ করে দিয়েছে। তারা পরিষ্কারভাবে এমনটা দাবি করেছে, যদি ইউরোপ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করে, তাহলে ইউরোপের এই রাশিয়ার যুদ্ধ বা ইউক্রেনের ক্ষেত্রে নিজের নিরাপত্তার বিষয় নিজেই চিন্তা করতে হবে। প্রশ্ন হলো যে এই স্ট্র্যাটেজিক কৌশল যে অনেকটা কাজ হচ্ছে, সেটি কিন্তু ন্যাটোর বৈঠকে এই ইরান ইস্যুকে কেন্দ্র করে, হরমুজ ইস্যুকে কেন্দ্র করে যে আলোচনা হয়েছে তার মাধ্যমে পরিষ্কার বার্তা পাওয়া গেল। দেখুন, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটোর প্রভাব বিস্তার এবং প্রবেশকে চীন নিজেদের নিরাপত্তার জন্য সবথেকে বড় হুমকি মনে করে। বেইজিংয়ের ভাষায় এটি হলো এশীয় সংস্করণ তৈরি করার চেষ্টা বা এশিয়ান ন্যাটো। ঠিক রাশিয়াকে চারো দিক থেকে ন্যাটো যেইভাবে ঘিরে ফেলেছে, চীন আশঙ্কা করে যদি একবার কোনো অজুহাতে এশিয়ায় প্রবেশ করে ন্যাটো, ঠিক একইভাবে এর বিস্তার ঘটিয়ে সারা চারো দিক থেকে চীনকে আটকানোর প্রচেষ্টা হতে পারে। আর এই জন্যই ন্যাটোর এশিয়ার ভেতর যে কোনো ধরনের কার্যক্রম, সেটা শুধু ইরানকে কেন্দ্র করে নয়, অন্য কোনো দেশের ক্ষেত্রে হলেও এর শক্তিশালী প্রতিক্রিয়া দেখায় চীন। কোনোভাবেই সেটা তারা বাস্তবায়ন করতে দিতে চায় না। নিরাপত্তা পরিষদের অনুমতি নিয়ে এর পূর্বে ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য বাহরাইন এবং যুক্তরাষ্ট্র যে প্রস্তাব উত্থাপন করেছিল, সেখানে নিজেদের ভেটো পাওয়ার প্রয়োগ করে চীন পরিষ্কারভাবেই বার্তা দিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে যৌথ যে কোনো অভিযান আগ্রাসন হিসাবে বিবেচিত হবে এবং তার বিরুদ্ধে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে চীন বদ্ধপরিকর। কারণ এটি তার বাণিজ্যিক স্বার্থ এবং তার যে জ্বালানি স্বার্থ রয়েছে তার বিরুদ্ধেও একটি বড় আঘাত। আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, বর্তমান পৃথিবীর অন্যতম বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশ চীন বর্তমানে বিপুল পরিমাণের জ্বালানি এই ইরান থেকে আমদানি করে। দেশটির সঙ্গে 20 বছরের নিরাপত্তা চুক্তি এবং $400 বিলিয়ন বিনিয়োগ চুক্তি আছে। আর এই জন্যই ইরান সরাসরি চীনের যে স্বার্থ রয়েছে তার অন্তর্ভুক্ত। ইস্যুটিকে কেন্দ্র করে চীনের কয়েকটি ডেস্ট্রয়ার এবং যুদ্ধ জাহাজগুলো বর্তমানে ভারত মহাসাগর এবং যে ওমানের উপকূলের আশেপাশে রয়েছে সেখানে অবস্থান করছে। পরিষ্কারভাবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, যদি ন্যাটো ইরানের বিরুদ্ধে যুক্ত হয়, তাহলে এই যুদ্ধে বড় ভিত্তিতে চীনও যুক্ত হয়ে যাবে। দেখার বিষয়ে একটি বড় সুপার পাওয়ারের বিরুদ্ধে সরাসরি সংঘর্ষে যুক্ত হওয়ার ঝুঁকি থাকার পরও ন্যাটো দেশগুলো এই যুক্তরাষ্ট্রের প্রভাব বলে এসে কি সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।